সাথে রয়েছে আমি আবিষ্কার সাগর। আজকে আপনাদেরকে যেখানে নিয়ে আসছি আপনারা অবশ্যই দেখে চিনতে পারছেন। আমার পাশে বসা আছে রায়হান। আপনারা জানেন যে 2020 সালের অক্টোবর মাসের 10 তারিখে সিলেট বন্দরবাজার পুলিশ পাড়িতে নিয়ে নির্মম নির্যাতন করে হত্যা করা হয়েছিল রায়হানকে। সেই রায়হানের একমাত্র কন্যা আলফা। আলফা আমার পাশে বসা আছে, যার বয়স প্রায় 10 মাস হয়ে গেছে, ইতিমধ্যে 11 মাসে রানিং চলতেছে। এবং এখানে বসে আছেন রায়হানের গর্ভধারিণী মা। তো আমরা আজকে কিছু কথা আপনাদের কাছে উপস্থাপন করতে চাই। দেশে বিদেশে অনেকেই জানতে চান রায়হান হত্যা মামলার অবস্থা এবং পরিস্থিতি কি, সেই বিষয় চিন্তা করেই কিন্তু আমরা সব সময় রায়হানের খবরাখবর আপনাদের কাছে উপস্থাপন করছি। বর্তমানে মামলার অবস্থা এবং পরিস্থিতি কি সে বিষয়ে আপনাদেরকে জানানোর জন্য। আপনারা জানেন যে রায়হান হত্যা মামলার যে আসামি রয়েছেন 5 জন ইতিমধ্যে জেলে আছেন এবং একজন এখনো পলাতক রয়েছে। সেই 5 জন আসামির মধ্যে বারবারই কিন্তু তারা বেল নেওয়ার জন্য কিন্তু আদালতে আবেদন করছেন এবং আদালত নামঞ্জুর করছে। তো সেই বিষয়ে আজকে কিছু কথা বলবো আমরা রায়হানের মায়ের কাছ থেকে, এবং পাশাপাশি আপনারা আলফা কত বড় হয়েছে, আলফা কিভাবে আপনাদের দিকে তাকাচ্ছে, আমাদের দিকে তাকাচ্ছে, সেই বিষয়গুলো আপনারা কিন্তু দেখতে পারবেন। তো খালা, আপনি কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ। আর কিরকম থাকবো সেটা তো আপনারা বুঝতেই পারতেছেন আমি কিরকম থাকবো। আমার কাছে মনে হয় আপনার নাতি আলফা ধীরে ধীরে বড় হচ্ছে, আপনার সাথে খেলাধুলা একটু বেশি করছে। তো সেই সুবাদে হয়তো কিছুটা ভালো আছেন মনে হয় নাকি? আল্লাহ রাখছে না প্রভু, সেটুকু আছি আলহামদুলিল্লাহ। দোয়া করি আপনারা সবসময় দোয়া করবেন আমি যেন সুস্থ থাকতে পারি। আমার রায়হানের সুখটা যেন কিছুটা বলতে পারি। এখনো কিন্তু আমি রায়হান মরার প্রায় 9 মাস হয়ে গেছে, কিন্তু 9টা মিনিটের জন্য যতটুকু ঘুম যে সময় লাগে এই সময় শুধু আবার একটু ঘুমে থাকতে পারি, কিন্তু এছাড়া আমি 9 মিনিটের জন্য সারাদিন সারা রাতের মধ্যে আমার ঘুম থেকে সব। আচ্ছা খালা, আমরা এখন জানতে চাই, আমরা দেখেছি বারবারই কিন্তু আপনার রায়হান হত্যা মামলার আসামি যারা আছেন তারা আদালতে আবেদন করছেন জামিনের জন্য। আমরা শুনলাম তাদের এই জামিনের জন্য তারা আবার ঢাকাতেও নিয়ে যাচ্ছেন মামলাতে। সে বিষয়ে আপনার কি বক্তব্য বা আপনি কতটুকু জানেন? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেখেন আপনারা সবাই নিজেরা দেখেন, এই যে আজকেও রায়হানকে দেখে মনে হচ্ছে যে সে 9 মাস আগে মারা গেছে। দেখে কি আপনাদের মনে হয়? দেখেন আমার তো মনে হয় আমি কালকেও রায়হানকে দেখছি। এই রায়হানের মুখ থেকে কিছু বলা যাচ্ছে যে সে 9 মাস আগে আমার দুনিয়া থেকে বিদায় হয়েছে, আমার কাছে মনে হয় না। এই রায়হান শুধু আমার সন্তান না, রায়হান সারা বাংলাদেশের একজন সন্তান। সেই রায়হানকে ঘিরেছিল আমার জীবনের সুখ, আর সেই রায়হানকে ছেড়ে আজ 9 মাস হয়ে গেছে আমি একা একা আছি। আলফা যদিও তাকে, কিন্তু রায়হানের শূন্যতা পূর্ণ হইতেছে না। রায়হানের শূন্য হয়ে গেছে। আমি একটা কথাই বলতে চাই, এই যে তারা বারবার সিলেটে আদালতে তারা জামিনের জন্য আবেদন করে, কিন্তু যখন আমাদের সাপ জেলা সাপ এবং এই যে জজ সাপ এবং পিপি সাপ আরো যত আছেন সবাই বিচারক যারা আছেন, তারা রায়হানের চ্যাপ্টারটা যখনই সামনে যায় তাদের কথা হয়তো মনে হয় যে আমার রায়হানের কথা, তাই তারা বেলটা নামঞ্জুর করে। এখন তারা সিলেটে বেল নিতে পারতেছে না, জামিন নিতে পারতেছে না, হয়তো মনে হয় তারা ঢাকাতে যাওয়ার চেষ্টা করতেছে হয়তো, আমি পুরো শিওর না, তবে মনে হয় ওরা যাবে ঢাকাতে। তাই আমি আপনাদেরকে একটা কথাই বলতে চাই, যদি ওরা ঢাকাতে যায় বা যে কোনো ডিস্ট্রিক্টে যাওক না কেন, এই রায়হান হত্যাকারী সেটা শুধু বাংলাদেশে নয়, সেইটা সারা ওয়ার্ল্ডে বেশি আসছে। সেই রায়হানের হত্যার কথা, সেই রায়হানের খুনের কথা সারা ওয়ার্ল্ডে চলে আসছে। সারা ওয়ার্ল্ডের সবাই মনের মধ্যে এই রায়হানকে নিয়ে যে মনের মধ্যে যে তাদের যে একটা মায়ার যে অনুভূতিটা এবং রায়হানের খুনিদের যে একটা তাদের মনোভাব ছিল যে এইরকম খুনিরা দুনিয়াতে যতদিন বাঁচবে ততদিন এইরকম কালসাগিরি করবে। আর এই আকবর আগেও আরো কালসারি যা করছে, এই রায়হানের মৃত্যুর পর এইটা আস্তে আস্তে সব বেরিয়ে আসছে। আপনারা 2-1টা ক্রাইম সিনে দেখছেন হয়তো,
আজ থেকে 2 সপ্তাহ আগে একটা ছাড়ছে, 1 সপ্তাহ আগে একটা ছাড়ছে। ক্রাইম সিনে দেখছেন আকবরের কিরকম মানুষকে ধরে নিয়ে টাকার জন্য কিরকম হেস্তনেস্ত করে কেউরে মেরেই ফেলে, 2টা ছেলেকে মেরেই ফেলেছে, একটা 15 বছরের, একটা আরো কত বছরের, আর আরো 2-3 জন এইরকম তারা জেল কারাগারে পাঠিয়েছে। একজনকে 40,000 টাকা জরিমানা করছে, সে 40,000 দিতে পারে না, 20,000 দিছে, কিন্তু তারে আবার জেল হাজতে তারা রাখছে, এখন সে ইয়েতে আছে, জামিনে আছে। আপনারা দেখছেন ক্রাইম সিন রিপোর্টে, সেটা আমার রিপোর্ট না, এটা সরাসরি ঢাকা থেকে ক্রাইম সিন রিপোর্ট। কিন্তু আমি একটা কথা বলতে চাই, আপনারা দেখেন 2015 সালে 30শে নভেম্বর আবু সাইদ নামে একটা ছেলে ক্লাস 4-এ পড়তো, তাকে নিয়ে গুম করে আমাদের থানার যে কনস্টেবল পুতুল, উনি এবায়তুর রহমান পুতুল, এবং আমাদের র্যাবের একজন সোর্স, এবং আরেকজন আমি দেখেন আপনারা আরেকজন, 3 জন ছিলেন। আরেকজন হলেন সাধারণ সম্পাদক আব্দুর রকিব এবং র্যাবের সোর্স একজন আতাউর রহমান। এই 2015 সালে 30শে নভেম্বর আবু সাইদের খুন করে তারা গুম করেছিলেন। কিন্তু এদের যখন এই কনস্টেবল পুলিশের যখন ফাঁসি হইতে পারছে, ফাঁসির রায় হয়েছে, আরো 2 জনের যে ফাঁসির রায় হয়েছে, একজন রেবের সোর্স ছিল, উনারও ফাঁসির রায় হয়েছে। আপনারা আরেকটা জিনিস দেখেন, এই যে কয়েকদিন আগে সৌমেনে তারা পুলিশের অতিরিক্ত বাড়াবাড়ির কারণে তারা বেপরোয়া হয়ে গেছে। তারা মানুষকে যখন তখন তারা ধরে হয় ইয়াবা দিয়ে ধরিয়ে ফেলে, আর না হয় তারা ছিনতাইকারী বলে, আর না হয় তারা যে কোনো একটা জের ধরে তাদেরকে ধরে নিয়ে হেস্তনেস্ত করে পয়সা জামিন করে, প্রথমে চাঁদা দাবি করে, চাঁদা দিতে না পারলে তাদেরকে ইয়াবা ব্যবসা বলে, তাদেরকে জেল হাজতে পেটে দেয় এবং ছিনতাইকারী বলে। ঠিক এমনি আমার ছেলেকে যে তারা প্রথমে সাদা দাবি করলো, আমি টাকা নিয়ে গেলাম, তারা কিন্তু আমার সাথে আমার আয়ানকে দেখা করতে দিল না। পরে তারা সকাল 7টায় আমার ছেলেটাকে মেরে হসপিটালে নিয়ে যায়, নিয়ে তারা বলে যে এটা ছিনতাইকারীতে মৃত্যু হয়েছে, কিন্তু অথচ ছিনতাইকারীতে মৃত্যু হয়নি, তারা নিজেরা মৃত্যু ঘটিয়ে মৃত্যু নিশ্চিত করে তারপর হসপিটালে তারা নিয়ে গেছে। এত বড় কাণ্ড করলো তারা রায়হানের নামে। তারপর এইটা করার পর কেমনে তারা আমার রায়হানকে আবার ছিনতাইকারী হিসাবে করলো, সাজালো। এত দুষ করার পর এরা বারবার জামিন নিতে যায়। কিন্তু আমি আশা করব এইরকম খুনিদেরকে কোনোদিন কখনো যেন জামিন না দেওয়া হয়, কারণ এরা যদি জামিন পেয়ে যায়, আপনারা দেখেন পুলিশের তাদের এত বাড়াবাড়ি। এই যে সৌমেনে আজ থেকে প্রায় 10-12 দিন আগের সৌমেনে একটা যে কোনো একটা ইস্যু ধরে, সে চাকরিরত ডিউটিরত অবস্থায় সে না বলে সে ছুটিতে আসিয়া সে একটা মহিলাকে, তার সাবেক স্ত্রী, তার মারার কোনো অধিকার নাই, সে তালাক দিয়ে দিয়েছে, সে স্ত্রীকে মেরেছে, এবং আরেকজন তার বর্তমান স্বামী তাকেও মেরেছে, এবং সে যে জন্মে দিয়েছিল যে এটা ছেলে 8 বছরের একটা ছেলে, তাকে সে গুল্লি করতে তার হাতে কাঁপে না, সে একটা গুল্লি করে না, সে একসাথে 3টা শুট করছে, 3টা শুট করে তার ছেলেটাকে মারতে পারছে। কিন্তু তারা কিরকম পিছাস দেখেন, তাদের ছেলেরে তারা মারাতে পারে, আর বাইরে মানুষ তো তারা করতেই আছে। তো আমি এইটাই বলবো, আমাদের সিলেটের মহোদয় বিচারক যারা, ওনারা কোনো সময় এদের জামিন দিচ্ছেন না। যদি ওরা এই বেইলের জন্য, জামিনের জন্য যদি ডাকা যায় বা যে কোনো ডিস্ট্রিক্টে যায়, যেখানেই যাওক না কেন, আমি বিচারপতিদেরকে আমি হাত জোর করে বলবো, এই দেখেন আমার রায়হান, আর এই দেখেন আমার আলফা, ডান হাতে আমার রায়হান, বাম হাতে আমার আলফা। আপনারা এই 2 জনকে দেখবেন, দেখে আপনারা বিবেচনা করবেন যে এইরকম খুনিদেরকে কখনো জামিন দেওয়া উচিত না, এইরকম খুনিদেরকে কখনো বেল দেওয়া উচিত না। এদেরকে যদি আপনারা বেল দিয়ে দেন, তাহলে পৃথিবীতে খুন, রাহাজানি, হত্যা আরো বেশি বেড়েই চলবে। যাতে এদেরকে যদি আপনারা ফাঁসির আওতায় আনেন, যতক্ষণ পর্যন্ত ফাঁসির আওতায় না আনেন, ততক্ষণ পর্যন্ত এদেরকে বেল দিবেন না, জামিন দিবেন না। তা না হলে আরো বেশি খুন, রাহাজানি, অত্যাচার বেড়ে যাবে। গরম লাগে।
তো প্রিয় দর্শক, আপনারা দেখছেন আমরা রায়হানের আম্মার সাথে কথা বলছি এবং আকবর বা আকবর গঙ্গের অবস্থা এবং পরিস্থিতি কি বর্তমানে, যে রায়হান হত্যা মামলার আসামিরা জেলে রয়েছেন, তারা বারবারই কিন্তু আদালতে আবেদন করছেন তাদের জামিনের জন্য। কিন্তু রায়হানের মার দাবি হচ্ছে এই সমস্ত পুলিশদের যদি জামিন দেওয়া হয় তাহলে কয়েকটি ঘটনা, সাইদের বিষয়টা এবং সৌমেনের বিষয়টা উপস্থাপন করে বলেছেন যে আকবরের মতো যারা আছেন বা এখানে রায়হান হত্যার সাথে যারা পুলিশ সদস্যরা জড়িত আছেন, জেলে আছেন, তাদের যদি জামিন হয় বা কোনোভাবে তারা কোনো ফাঁকফোকর দিয়ে বেইল পায় তাহলে এই সমস্ত অপকর্ম আরো বেড়ে যাবে, তাদের সাহস আরো বেড়ে যাবে। কোনোভাবেই যেন তাদের জামিন অথবা ছাড়া না পায় সেই দাবি কিন্তু করছেন। তো আমরা এখন আবার কথা বলবো রায়হানের মায়ের সাথে, আপনারা সাথে থাকুন। আপনারা দেখেন, এই আকবর যখন আমার রায়হানকে মারে, পরের দিন সে পালিয়ে যায়। আমাদের জেলার ফরিদুদ্দিন সাহেব উনি খুব কষ্ট করে এবং নানানভাবে ফন্দি করে এই আকবরকে ভারত থেকে এনেছেন, অনেক টাকা খরচও করেছেন। এখন যদি আপনারা দেখেন, এই আকবর, আশিক এলাহি, টিটুচন্দ্র দাস, হারুনুর রশিদ, এরা যদি একদিনের জন্য জামিন পায়, এরা কিন্তু বাংলাদেশে আর থাকবে না। এরা সাথে সাথে ওরা বিদেশে পালিয়ে যাবে। তাদের সোর্স জানা আছে কিভাবে যাওয়া হয়, ইন্ডিয়াতে যাবে না, বাইরে যে কোনো দেশে তারা যেতে পারবে। তাদের সোর্সগুলো তাদের জানা আছে, তাদের ট্রায়ালও আছে। তারা কিন্তু একদিনের জন্য জামিন পেলে এরা চলে যাবে, তখন আর বিচারটা হবে না। কিন্তু বছর কা বছর এইরকম যাবে, কিন্তু ওদের বিচার আর হবে না। তাই আমি যত দেশে, যত ডিস্ট্রিক্টের যত জজ, পিপি এবং বিচারপতি, আমাদের মাননীয় বিচারপতি এবং আমাদের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন সাহেব, আমি সবাই দৃষ্টি আকর্ষণ করে এটাই বলবো যে এরা যেই ডিস্ট্রিক্টে গিয়ে জামিনের জন্য আবেদন করো, হয় ডাকাত গিয়ে হাইকোর্টে আবেদন করো কিংবা জারজারির ডিস্ট্রিক্টে গিয়ে আবেদন করো, যেইখানে গিয়ে তারা আবেদন করুক না কেন, আপনারা তাদেরকে কোনো সময়ও জামিন দিবে না। আমি আপনাদেরকে আমার আলফাকে নিয়ে আমি হাত জোর করে বলছি, আমি আমার আলফাকে নিয়ে হাত জোর করে বলছি, হয়তো আলফা বেঁচে যাবে, টাকার প্রয়োজন হবে না, আমরা যেইভাবে হোক তাকে তার বড় করবো, তারা পালিত করবো। কিন্তু তার যে বাবার যে একটা অপূরণ শূন্যতা, এই শূন্যতা খেয়ে দিবে। এই যে আমি একজন মা, আমার কোনো কিছুর অভাব নাই, কিন্তু আমার ছেলের যে শূন্যতা এখনো আমার বুকে হাহাকার করে। আপনারা নিজেরা চেয়ে দেখে, আমি 9 মাসের মধ্যে 9 দিনের মতো বা 9 মিনিটের জন্য আমি বুঝতে পারি না আমার রায়হানকে। আর এই আলফা থেকে আজ সে তার বাবার আদর পাওয়ার কথা, কিন্তু সে কি জীবনে পাবে বাবার আদর? সে তো জীবনেও পাবে না। কিন্তু আমার রায়হানে যদিও দোষ করে থাকতো, আমার রায়হান যদিও দোষী ছিল, তাকে হয় একটা হাত কাটলো না কেন, না হয় একটা পা কাটলো না কেন, কিংবা আমার রায়হানের যদি কোনো অন্যায় থাকতো, কোনো ওয়ারিং নাই, কোনো ইস্যু নাই, তারা আমার ছেলেকে যে নিয়ে মারলো, যদি আমার রায়হানের দোষ থাকতো, আমি বলছি হ্যাঁ আমার রায়হানের দোষ, দোষে গুণে মানুষ, দোষে গুণে দুনিয়া। আমার রায়হানের দোষ থাকলে তাকে দৌড়ে তারে তারা আইনের মাধ্যমে, কোর্টের মাধ্যমে তারা জেলে প্রেরণ করুন না কেন, আমরা জেল থেকে না তার দোষ থেকে হয় তারে ছুটাতাম, না হয় আমরা আইনে এটা বিচার করবে। তারা কোন ওয়ারিতে, কোন ওয়ারি, আমরা কোন ওয়ারিতে, তারা কোন ইস্যুতে তারা যে আমার রায়হানটাকে ধরলো, ধরে যে একবারে মেরেই ফেললো, এটা মারার কি কোনো, আমি তো বলবো এরা কিন্তু মানুষ রূপে মানুষ ছিল না, এরা মানুষ রূপে জানোয়ার তাদের ভিতরে ঢুকে গেছিল। তা না পেলে দাদা গরম লাগে, গরম লাগে মনে হয়। তো যাই হোক দর্শক, আপনারা শুনছেন সন্তান মায়ের আহাজারি আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। আপনারা সাথে থাকুন, ভিডিওটি শেয়ার করুন এবং আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখুন। প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা কথা বলছি। আমি আপনাদেরকে একটাই জানাইতে চাই, এই যে আপনারা দেখছেন আকবরকে যখন ধরা হয়েছে, তখন আকবরে বলছে আমি একা মারি নাই, আমি একা মারি নাই, আমরা কয়েকজনে মিলে তাকে রিমান্ড দিয়েছি। আমার ছেলের উপরে কেসটা কি ছিল, যে তারা কয়েকজনে মিলে রিমান্ডটা যে দিল, আমার ছেলের উপর কেস কি ছিল?
এটা তো তারা দেখাইতে চাইছিল, দেখানো উচিত ছিল না যে এটা এই কেসের কারণে আমরা এনে রিমান্ড দিছি। স্বয়ং তারা রিমান্ড দিবে কেমনে? এটা কি আদালত থেকে কি রিমান্ড মঞ্জুর হয়েছিল যে এই কারণে তাকে রিমান্ড দেওয়া হোক? এটা কি মঞ্জুর হয়েছিল? কিন্তু তার তো কোনো কেসই ছিল না, তাহলে তারা রিমান্ড দিল কিভাবে? সেইটা রিমান্ডের কথা উঠে আসলো কোনো? আকবরের নিজে বললো এই যে আশিক এলাহি, আকবরের যখন টাকা চাইছিল আমরা নিয়ে গেছিলাম টাকা, আশিক এলাহি সে নামাজ থেকে ফজরের নামাজ একসাথে রায়হানের চাচার সাথে পড়লো, পড়ে এসেই বলে এই নামাজের সজ্জা দিয়ে এসে বলে যে রায়হান ঘুমিয়ে আছে এবং যারা ধরে নিয়ে আসছে এরা সব চলে গেছে। অথচ তখন রায়হান এইখানে মৃত্যুর শয্যা, আমরা কিন্তু গিয়েছিলাম টাকা নিয়ে, কিন্তু মৃত্যুর শয্যা আমাদেরকে টাকার জন্য বলছিল, আমরা তো টাকা নিয়ে গেছিলাম। কিন্তু এই আশিক এলাহি আমাদেরকে দেখতে দেয় না রায়হানকে, এবং এই টাকাটা সে গ্রহণ করে নাই। তখন বলছে 9টার সময় এসো, আসলে ওইখান থেকে নিয়ে যাবা, কোর্টে যাওয়া লাগবে না। আপনারা দেখে আমার রায়হানের কতটুকু নির্যাতন তারা করছে আমি সেটা কিন্তু দেখি নাই। তাদের মধ্যে তাদের মানুষে বলছে আমার রায়হানের 2টা হাত ভাঙছে, 2টা পা ভাঙছে, এইদিকে মারছে, 2টা বাঙ্গা পা দিয়ে 2জনে কান্দ বর করে বাঙ্গা পা আমার ছেড়ে শেষরাইয়া হঠাইতে নিয়ে গেছে। তারপরও তাদের ক্ষেত্র হয় নাই। লাস্টে তারা কোনোদিন কাকের মাংস খায় না, তারা মানুষ হয়ে জীবিত মানুষের রোগগুলা প্লাস্টিক যখন তুলে ফেলে তখন আমার ছেলে মনে করছে আমি এত বাঁচবো না। আমার মাকে ফোন দিছিলাম, আমার মা তো টাকা নিয়ে আসছে না, কিন্তু আমি টাকা নিয়ে গেছি। এই আশিক এলাহি তাদেরকে সাথে যোগাযোগ করতে দেয় নাই, আকবরের সাথে যোগাযোগ করতে দেয় নাই, টাকাটা নেয় নাই। তখন বলছে 9টার সময় টাকা নিয়ে এসো। আমার ছেলেকে পানি নিয়ে গিয়েছিলাম, সে একটা মুসলমানের ছেলে, সে 4বার সে চিল্লা দিয়েছে 40 দিন করে, কিন্তু আমার এই ছেলেটা যখন মরে তখন কলিমার শুনে মরতে পারে নাই, এক ফোঁটা পানি মুখ খাইতে পারে নাই। এই যে নির্মম কাহিনী করে যে তারা মারলো, এত নির্মম কাহিনী 71 সনের পর থেকে এইরকম কাহিনী আমার জীবনে আমি শুনি নাই, এবং কেউ কোনোদিন শুনেছে বলে মনে হয় না। এই যে মুক্তিবাহিনীর লোকরা যখন বাংলাদেশে যখন কি যুদ্ধ হয়েছিল সেই রকমও কিন্তু কাহিনী করে মারে নাই কোনো ইয়েতে নিয়া, এই মানুষকে নিয়া। কিন্তু আমার রায়হানকে যেভাবে নির্মম ভাবে তারা হত্যা করেছে, এই হত্যার প্রেক্ষিতে আমি আপনাদের কাছে যত আইনজীবীরা আছেন, যত বিচার আছেন, এবং আমাদের মন্ত্রী মহোদয় আছেন, এবং আমি আমার প্রধানমন্ত্রীর কাছেও আমি হাত জোর করে বলছি, আপনি আমার রায়হানে আমার রায়হান এইটা 2 মাসের শিশু ছিল, আমরা তখন চিনি নাই তাদেরকে, আমরা জানি না, শুধু আকবরের ছবিটা পেয়েছিলাম। দেখেন আমার এই রায়হানকে দেখে কি মনে হবে? আমার তো মনে হয় না আমার রায়হান মারা গেছে। কিন্তু এইসব দেখে যেন ওনারা যখনই ওদের ফাইলটা যেইখানে নিয়ে তারা পেশ করবেন, যেই কোর্টে নিয়ে, হাইকোর্ট বলে না যেই কোর্টই বলে নিয়ে যখন পেশ করবেন, যত বিচারপতি আছে, যত বিচারপতি মহোদয় আছে, সবাই দৃষ্টি আকর্ষণ করে আমি বলছি, আপনারা কোনো সময়ও এই খুনিদেরকে বেল দিবেন না, জামিন দিবেন না। কারণ এদেরকে জামিন দিলে, বেল দিলে ওরা পালিয়ে যাবে, একদিনের জন্য তারা বাইল পেলেও তারা পালিয়ে যাবে, তাদেরকে আর ধরা ছোঁয়া যাবে না। তাই আমি আমার রায়হানের কথা চিন্তা করে, আপনারা আমার রায়হানের কথা চিন্তা করে, আপনারা আমার আল্লাহর কথা চিন্তা করে, আপনারা আমার রায়হানের সুদৃষ্টি আকর্ষণ করে আপনারা এই খুনিদেরকে কখনো জামিন দিবেন না। আমি আশা করব আমার মতো রায়হানের মারা যেন আর কোনোদিন কাঁদতে না হলে এই খুনিরা যদি ছাড়া পেয়ে, আমাদের জীবনের নিরাপত্তা নাই। এই খুনিরা যখনই ছাড়া পাবে তখন আমাদের জীবনের আর নিরাপত্তা থাকবে না। তারা চেষ্টা করবে আমাদেরকেও কোনো রকম শেষ করে দেওয়া যায়, কিংবা আমার রায়হানের মতো আরো অনেক এইরকম আগে মারা গেছে, এখন তারা মুখ খুলছে, আগে তারা মুখ খুলে নাই, আমার রায়হানের মুখ খুলছে। তাই বলছি এখন যদি এরা আবার বেরিয়ে
যান, এইরকম রায়হানের মতো আরো কত রায়হান অকালে জ্বলবে। তাই আমি অনুরোধ করে বলছি, যেইখানে এই মামলাটা যাও, ঢাকা যাও, হাইকোর্টে যাও, যে ডিস্ট্রিক্টে যাও, আপনারা বিচারপতিদেরকে আমি অনুরোধ করে জানাবো যে ওদেরকে কখনো আপনারা জামিন দিবেন না, ওদেরকে বেল দিবেন না, যতক্ষণ পর্যন্ত ওদের ফাঁসির রায় না হয়। আপনাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আপনারা আমার রায়হানের প্রতি সুদৃষ্টি আকর্ষণ করবেন, আমার প্রতি সুদৃষ্টি আকর্ষণ করবেন। আমি শুধু কিচ্ছু করতে পারবো না, শুধু আপনাদের জন্য দোয়া করব, আল্লাহ যেন আপনাদের সুকামনা করেন, আপনাদের সুখ দিন যায়, এটাই আমি দোয়া করবো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, কথা বলছিলাম রায়হানের মায়ের সাথে। রায়হানের মায়ের কাছ থেকে অনেক কথা শুনলাম, অনেক তথ্য জানলাম, অনেক বিষয়ে আমরা অবগত হলাম। রায়হানের মায়ের একটি দাবি, বাংলাদেশের যে কোনো উচ্চ আদালত সহ হাইকোর্ট সহ যে কোনো জায়গায় যদি তারা যায়, তাহলে তাদের জন্য জামিন না দেওয়া হয়, তাদের জন্য রায়হান হত্যা মামলার রায় দেওয়ার আগ পর্যন্ত, তাদের ফাঁসি কার্যকর না করা পর্যন্ত, তাদের যে শাস্তি হবে সেই শাস্তি কার্যকর না হওয়া পর্যন্ত তাদের কোনোভাবেই বিল না দেওয়ার জন্য কিন্তু আবেদন করেছেন রায়হানের মা। তো যাই হোক প্রিয় দর্শক, পবিত্র জোহরের আয়োজন করছে, আমরা এখানে শেষ করে দিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন, সুস্থ থাকবেন। ভুল প্রান্তি হলে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এই সমস্ত ভিডিও দেখে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। এই ছিল আমাদের আজকের ভিডিও। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ। কথা